নমস্কার। এই মুহূর্তে কথা হবে রামায়ণা ট্রেলার নিয়ে। তবে এটা বলা যায় রাভানায়া। টিজারের শেষে রাবণকে প্রাধান্য দেওয়া হয়েছিল, আর ট্রেলারের ক্ষেত্রেও রাবণকে দিয়ে শুরু আর রাবণকে দিয়েই শেষ। নিঃসন্দেহে রামায়ণে রাবণের চরিত্র মুখ্য চরিত্র, তবে রামায়ণ যখন উচ্চারণ করছি সেখানে রাম এলো 4 মিনিটের ট্রেলারের 1 মিনিটের মাথায়। তবে সেটা খানিকটা হবে এটা আশা করাই যেতে পারে। এই সিনেমার প্রডিউসার নমিত মালহোত্রা, কিন্তু এই সিনেমার কো প্রডিউসার ইয়াশ নিজে। বড় বাজেট রয়েছে, সব কিছু মিলিয়ে ভাবনাটা একটু আলাদা হতেই পারে। এটা একটা প্রমোশনাল মার্কেটিং স্ট্র্যাটেজি হতে পারে। এবার চলে আসি এই 4 মিনিট দীর্ঘ ট্রেলারটির মধ্যে কি দেখতে পেলাম। প্রথম কথা, পুষ্পক রথকে পরিষ্কারভাবে যেটা টিজারে একেবারে ছুঁয়ে যাওয়া হয়েছিল শেষে, সেটাকে বড় আকারে অনেকক্ষণ সময় ধরে দেখানো হলো। সেটা তো নিশ্চয়ই করে ভালো লাগা কাজ করবে। ঐরাবতকে পেলাম, সেটাও ভালো লাগা কাজ করলো। পরশুরামকে পেলাম, সেটাও ভালো লাগা কাজ করলো। মা সীতাকে ভিন্ন রূপে ভিন্ন পোশাক আশাকে পেলাম, আর ওই ভিন্ন ভিন্ন রূপে দেখে মা সীতার প্রতি আধ্যাত্মিকতার ভাবটা বেশি করে জাগরিত হলো। রামচরিত্রে রণবীর কাপুরকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, তবে ট্রেলারে অনেকটা পরিষ্কার হলো রামের চরিত্রে রণবীর কাপুরকে কতটা ভালো লাগছে। একেবারে 1 মিনিটের পর থেকে ব্যাখ্যা করে করে যাওয়া হচ্ছে রাম কেন এলেন ধরাধামে। দশরথের চরিত্রে অরুণ গোভিলকে পেয়ে ভালো লাগা কাজ করছে, পাশাপাশি অন্যান্য চরিত্রগুলো যেন খুব মনের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। তবে একেবারে যদি শুরু থেকে শুরু করা যায়, ট্রেলারের শুরুতে রাবণের লুকটাকে যেভাবে একটু একটু করে সাজিয়ে তোলা হলো সেটা কিন্তু বেশ ভালো লাগছে। তার মুখে যে সংলাপ বসানো হলো সেটা ভালো লাগা। এছাড়াও কুম্ভকর্ণকে দেখলাম, তার বিশালতা, তার সমস্ত কিছু যেন সত্যি বিশ্বাস করতে ইচ্ছা করছে যে এটা একটা উন্নত মানের রামায়ণ উপস্থাপিত হতে চলেছে। তবে পরিচালক নিতেশ তেওয়ারি কী চাইছেন আর প্রযোজক নমিত মালহোত্রা কী চাইছেন সেটা নিয়ে আমার একটু সংশয় রয়েছে। কেননা এই ট্রেলারটি আগেই লিক হয়ে গেছিল। প্রথমে যখন ইভেন্ট রাখা হয়েছিল তখন ইভেন্টের সাথে সাথে যদি এই ট্রেলারটাকে রিলিজ করে দেওয়া হতো সামাজিক মাধ্যমে, তাহলে লিক হওয়ার সম্ভাবনা কম থাকতো। আর পরবর্তী সময় এটাও ভেবে দেখুন, ভোর 4:15 এই ট্রেলারটি আমাদের কাছে এসে পৌঁছালো। হয়তো এরকমই একটা ধারণা তাদের মধ্যে ছিল যে ব্রহ্ম মুহূর্তে এই ট্রেলারটি যেন সাধারণ জনগণের কাছে পৌঁছায়। তবে এর পেছনে অন্য কারণও থাকা স্বাভাবিক। সারা পৃথিবীর সময়কে মাথায় রেখে ভোর 4:15টাকে নির্ধারিত করা হয়েছিল। তবে আমি কিন্তু চট করে কোনো বিষয় নিয়ে খুব একটা সমালোচনা করি না, কিন্তু এই রামায়ণের ট্রেলার রিলিজের বিষয়টায় আমার কয়েকটা তো প্রশ্ন থাকলো, আপনাদের কাছে তুলে ধরলাম, আপনাদের মতামত জানাবেন। তবে একটা কথা বলতে হবে, ট্রেলারে এসে বোঝা যাচ্ছে এই সিনেমার কাস্টিং কি ভয়ঙ্কর হতে চলেছে। আমরা আগেই জানি কোন চরিত্রে কাকে কাস্ট করা হয়েছে, সেটা গুগল সার্চ করলে প্রত্যেকেই আমরা পেয়ে যাব। তবে চরিত্রগুলো যখন পর্দায় ফুটে উঠছে তখন সত্যিই মনে হচ্ছে কাস্টিং যথার্থ হয়েছে। আবারও বলি, কোনো কোনো কাস্ট নিয়ে সমালোচনা থাকবে, নেগেটিভিটি ছড়াবে, সেগুলো যত ছড়াবে ততই সিনেমার জন্য ভালোই হবে। তবে ভেবে দেখুন, রাবণের ক্যারেক্টার ইয়াশকে কিন্তু খুব অসাধারণ লাগছে। তাকে যেভাবে অ্যাকশন দেওয়া হয়েছে, ডায়লগস দেওয়া হয়েছে, তার প্রপস দেওয়া হয়েছে, সেইভাবে এই মুহূর্তে আবারও বলি রামকে কিন্তু অতটা প্রকাশ করা হয়নি। তবে রাম স্থির ধীর, এইভাবে যে তাকে ধীরতা স্থিরতার সাথে তুলে ধরা হয়েছে সেটার মধ্যেও একটা নিশ্চয়ই করে কোনো কারণ লুকিয়ে রয়েছে। কেন আমরা জানি পুরুষোত্তম রাম, সে তো আর ওরকম রাগ দেখিয়ে দেবে না সাধারণ মানুষের মতো। আবার সে এত কৌশলী হবে, এত সুন্দরভাবে নিজের জীবনকে তুলে ধরবে, এটাই তো আমরা দেখে পড়ে অভ্যস্ত। তবে ওই অ্যাকশন বা অ্যাগ্রেশনের প্রশ্ন কিছুটা রামকে ছুঁয়ে যাওয়া হয়েছে। রাকুলপ্রীত সিংকে এখানে শূর্পণখা হিসাবে তুলে ধরা হয়েছে, এবং ওই একটি মুহূর্তে বুঝিয়ে দেওয়া গেছে যে রাম বা রণবীর কাপুরকে খুব একটা ঠান্ডা মাথায় উপস্থাপন করা হবে না। পাশাপাশি তার মুখে সংলাপও দেওয়া হয়েছে। তবে দর্শকদের দিকে তাকিয়েও বর্তমান পরিস্থিতিতে ওই অ্যাগ্রেশন, ওই অ্যাকশন, ওই ভায়োলেন্স, এইগুলোকে পরিষ্কারভাবে তুলে ধরার জন্যই হয়তো ট্রেলারে রাবণকে বেশি করে তুলে ধরা হয়েছে, যে তার ওই অ্যাগ্রেশনটাকে যদি বেশি করে দেখিয়ে রাখি তাহলে বর্তমান প্রজন্ম বেশিভাবে টান অনুভব করবে প্রেক্ষাগৃহতে এই সিনেমাটি দেখার জন্য। কেননা বড় পর্দায় অ্যাকশন এবং অ্যাগ্রেশন দেখতে ভালো লাগে। একেবারে শুরুতে ছদ্মবেশে রাবণ এসে এক লাথি দিয়ে ওরকম একটা বিশাল আকার দরজাকে যে খুলে দিচ্ছে, সেটা যে কুবেরের রাজ্য সেই দরজায় দস্তক দিচ্ছে হিন্দিতে বললে, সেটা কিন্তু অন্য ধরনের ভাবনা
প্রকাশ করে। এবং ওই কুবেরের রাজ্যতে গিয়ে যে ফাইটিং সিকোয়েন্স, সেগুলো কিন্তু অসাধারণভাবে তুলে ধরা গেছে। সত্যি কথা, রাবণ চরিত্রে ইয়াশকে যে ভালো লাগছে এবং খুব ভালো লাগছে, সেটা নিয়ে কোনো দ্বিমত থাকার কারণই নেই। সেটের মধ্যে রিয়েলিস্টিক অ্যাপ্রোচ না থাকলেও ঐরাবতের যে দৃশ্য, ইন্দ্রের যে সাম্রাজ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে, সেটা কিন্তু মনোগ্রাহী হয়েছে। একটি রাক্ষস চরিত্রকেও তুলে ধরা হয়েছে, সেই চরিত্রটাও কিন্তু ভয়ঙ্কর, এবং সেটাকেও রাক্ষস হিসাবে বিশ্বাস করতে মন চাইছে। কেননা এই ধরনের সিনেমা সবসময় মহাকাব্যের ওপরে যেগুলো নির্ধারিত, নির্বাচিত, সেই সিনেমায় বিশ্বাস অর্জন করানো একটা সবথেকে বড় কাজ। যেভাবে রামানন্দ সাগর বিশ্বাস জুগিয়েছিলেন আমাদের মনে, সেইভাবে কিন্তু এই রামায়ণা বিশ্বাস জোগাতে পারছে, এতটুকু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আরেকটি দৃশ্য, মিথিলায় শ্রীরাম যে ধনুষ্বাণ তুলে নিচ্ছেন, সেই ধনুক তুলে নেওয়ার যে দৃশ্য, সেটা কিন্তু অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। এবং সেখানে যে সেট ডিজাইন করা হয়েছে, সেটা যেভাবেই হোক, সেটা কিন্তু বড় মনের কাছাকাছি পৌঁছাতে সার্থক হচ্ছে। পাশাপাশি শূর্পণখার এন্ট্রিটা দেখুন একটা রথে করে, সেটা দেখতে অসাধারণ লাগছে। এবং তার যে ব্যাকগ্রাউন্ড, তার যে সেট, সবটাই যেন বড় অন্যরকম ভাবনা মনের মধ্যে তুলে দিচ্ছে। পাশাপাশি জটায়ু এবং রাবণের যুদ্ধ, সেটাও দেখুন, একেবারে পুষ্পক রথটাকেও সেখানে রাখা রয়েছে। সব কিছু মিলিয়ে একটা যে বড় গ্র্যান্ডারে রামায়ণ আসতে চলেছে, সেটা কিন্তু বিশ্বাস একেবারে পুরোপুরি করিয়ে ছাড়ছে। শূর্পণখার স্বামী হিসাবে বিবেক ওবেরয়কে নিয়ে আসা হয়েছে, সেটাও কিন্তু ভালো লাগা কাজ করছে। এমন এমন কাস্ট করা হয়েছে না, যে কোনো প্রান্তের যে কোনো মানুষ একেবারে প্রেক্ষাগৃহের দিকে প্রথম দিন থেকেই ছুটে দৌড়ে পৌঁছে যাবে। আর সত্যি কথা, দৃশ্যগুলো এত সুন্দরভাবে দৃশ্যায়ন করা হয়েছে, বড় পর্দায় যে এটার কী ইম্প্যাক্ট তৈরি হবে, সেটা ট্রেলার বা টিজারেই পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে টিজারে কয়েকটা কমজোরি ছিল, সেগুলোর বিরুদ্ধে মানুষ কথা বলেছেন। আমার কোথাও মনে হলো নীতেশ তিওয়ারি, নমিত মালহোত্রা সেগুলো নিয়ে ভেবেছেন, সাধারণ মানুষের কথা গুরুত্ব দিয়েছেন। আমরা মাতা কৈকেয়ীকেও দেখতে পেলাম, লারা দত্ত যে চরিত্রে অভিনয় করেছেন। সামান্য সময়ের জন্য হলেও মন্থরাকে দেখতে পেলাম, পাশাপাশি মারিচকে দেখতে পেলাম। আর একেবারে যদি শেষের দৃশ্যটা দেখুন, সেখানে দেখবেন এমন একটি জন্তুকে দেখানো হয়েছে, যে জন্তুর এই মুহূর্তে হয়তো অস্তিত্ব নেই পৃথিবীতে। সেই জন্তুটাকে নিয়ে যেভাবে পরাক্রমশালী রূপে রাবণকে দেখা যাচ্ছে এবং তার মুখ থেকে একটি বীভৎস গর্জন শোনা যাচ্ছে, তাতে কিন্তু ভয়াবহতা দ্বিগুণ হচ্ছে। আর এইগুলোই তো টিজার বা ট্রেলারে ওই ট্রিগার করতে বা টিস করতে প্রয়োজন হয়। আমি বলবো, মোটামুটি এই ট্রেলারটা দেখে, যেটা বারবার করেই বলছি, প্রচুর মানুষ যারা এই ধরনের সিনেমা দেখতে পছন্দ হয়তো করেন না, তারাও সিনেমাটা দেখতে আসক্ত হবেন। মোটের ওপরে আশা রইল, একটা বড় কিছু দেখতে চলেছি আগামী দিওয়ালি 2026-এ। আর সেই আশা নিয়েই ভিডিওখানি শেষ করলাম। আগামী দিনে আরও প্রমোশনাল ম্যাটেরিয়াল আমাদের কাছে এসে পৌঁছাবে, সেই নিয়ে কথা তো হতে থাকবেই। আপাতত এতটুকুই। আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছাবো। তবে এই ভিডিওখানি ভালো লাগলে লাইক, একটু হাইপ করে দেবেন, আর পারলে একটু কমেন্ট করবেন, আমার কথাগুলি কেমন লাগলো সেইটা জানাবেন, আর পারলে শেয়ার করে দেবেন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্রথমবারের মতো আমাকে দেখছেন বিশেষ করে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। যারা ফেসবুকে এই ভিডিওখানি দেখবেন, তারা ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন, আর পাশাপাশি অপেক্ষা করবেন আমার পরবর্তী ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।